বলেন। দর্শক, আমার বার্তার সরাসরি দেশ সংযোগ অনুষ্ঠান বার্তা সংযোগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বার্তা সংযোগে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার, মাল্টিমিডিয়া রিপোর্টার জনাব নাসিরউদ্দিন লিটন। তার সাথে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাহিদ সাহেব। তিনি আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে। আমরা তরুণদের যে রাজনীতি আর চট্টগ্রামের যে নগর রাজনীতি, সেই নগর রাজনীতি নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো তার সঙ্গে। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমার প্রতিনিধি নাসিরউদ্দিন লিটনের কাছে। লিটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আপনার সাথে আজকে যিনি আছেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব জমিরুদ্দিন নাহিদ যিনি আছেন, আমরা তার কাছে যেতে চাই, তার কাছ থেকে শুনতে চাই চট্টগ্রাম নগরের যে রাজনীতি, জাতীয়তাবাদী যে রাজনীতি, তরুণদের যে রাজনীতি, ভোটারের আকাঙ্ক্ষা, সকল বিষয়ে আজকে আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি একটু তার সাথে কানেক্ট করে দিবেন। ধন্যবাদ বাগদাদ। আমি একটা বিষয় বলে রাখি আপনাকে। গত এই 10 তারিখে চট্টগ্রামে একটি মহাসমাবেশ করেছে, তারুণদের সমাবেশ। অর্থাৎ তারুণের ভোট অধিকার প্রয়োগে তরুণরা বিগত 17 বছর ভোট প্রয়োগ করতে পারে নাই। তারই অংশ হিসেবে বিএনপি তথা অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের একটি তারুণদের মহাসমাবেশ করেছিল। সেই মহাসমাবেশ থেকে তারা আসলে সবচাইতে প্রাধান্য যে বিষয়টি দিয়েছে ভোট অধিকার প্রয়োগ। তরুণদের ভোট অধিকার প্রয়োগে তারা আসলে লড়াই করে যাবেন। আমি এখন যুক্ত হব চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদের সাথে। তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আপনাকে স্বাগতম আমার বার্তায়। বলুন, আসলে এই তরুণদের যে ভোট অধিকার প্রয়োগ আপনারা কি কি করণীয় ভবিষ্যতে করবেন? ধন্যবাদ আমার বার্তাকে আমাকে আজকের এই লাইভ টকশোতে অংশগ্রহণ করানোর জন্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে তরুণ সমাজ বিগত 2008 সালেও ঠিক মতন ভোট দিতে পারে না। তার পরবর্তীতে প্রতি বছরই তরুণেরা ভোটার হয়েছে, কোনো তরুণই স্বাভাবিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাই সেটা হলো 2014 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে 154 আসন বিনা ভোটে হয়ে গেছে। অনেকটা বিনা ভোটে সরকার গঠন হয়েছে। 2018 সালে যে ভোট হয়েছে, বিএনপি সহকারে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং মনে করছিল যে একটা সুন্দর নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে। কিন্তু আমরা দেখলাম কি ভোটের আগের দিন রাত্রে ভোট অনেকটা ডাকাতি করে নিয়ে গেছে। এবং তার পূর্বে বিরোধী দলের যত নেতাকর্মী আছে প্রার্থী সহকারে সবাইকে গ্রেপ্তার হয়রানির মধ্যে রেখেছে। আমাকেও গ্রেপ্তার করেছে 2018 সালের নির্বাচনের পূর্বে ঢাকা থেকে। এবং 2024 সালে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচন সকল রাজনৈতিক দল বয়কট করেছে, বর্জন করেছে এবং হরতাল পর্যন্ত ডেকেছে। আসলে এই সময় এই হরতাল বর্জন এগুলা সব এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিগত 17 বছর এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। পাশাপাশি যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এদেশের তরুণ সমাজ, তারা যে তরুণ সমাজ চায় তারা ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, একটা সরকার থাকবে, যে সরকারের এমপি মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা এবং সমাজের প্রতিষ্ঠিত কমিশনার এমপি মন্ত্রী যারা হবে তারা সমাজের সাধারণ মানুষের কথা চিন্তা করবে এবং মানুষের অধিকারের কথা চিন্তা করবে। আমরা লক্ষ্য করছি বিগত 17 বছর যারা এমপি মন্ত্রী হয়েছে, কমিশনার হয়েছে, মেয়র হয়েছে, তারা লুটতরাজ ছাড়া এর বাইরে কিছু করে না। এবং লুটতরাজ এমন পর্যায়ে করেছে তারা দেশের টাকা দেশেও রাখে না, তারা বিদেশে নিয়ে গেছে এবং বিদেশি নিয়ে তারা বিদেশের সম্পদের বেগম পাড়া করেছে। কানাডা, অস্ট্রেলিয়া তাদের সম্পত্তি বানাইছে, আমেরিকার সম্পত্তি বানাইছে এবং বিভিন্নভাবে তদন্ত করে এখন বেরিয়ে আসতেছে। এবং ইতিমধ্যে বর্তমান সরকার সেই অর্থ পাচারের অভিযোগ অনেকের বিরুদ্ধে মামলা করছে, আবার অর্থ করেছে। যদি তারা অর্থ যেই দুর্নীতি করেছে, অর্থগুলো যদি দেশে যদি একটা ইন্ডাস্ট্রিও করতো, 200 জনের, 500 জনের, 1000 জনের একটা প্রতিষ্ঠান করতো, তাহলে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ কি থাকতো না, বেকারত্ব অনেকাংশে কমে যেত। কিন্তু তারা সেটাও করে না বিগত সরকার। এবং বিগত সরকার পার পেয়ে গেছে, এই জন্য বারবারে তারা ভোট ডাকাতি করে সরকার গঠন করতে পারতেছে। বিএনপি সহ বিরোধী দল সাধারণ মানুষ কোনো
আন্দোলন সংগ্রাম করে কোনো ফলাফল অর্জন করতে পারতেছে না। এই জন্য তারা এক পেশে তাদের ইচ্ছা মতো সবকিছু করেছে। ওই তরুণ সমাজকে এখন একটা এক 16 জুলাই, জুলাই 37 জুলাই যেটাকে বলা হয়, ওরা ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পালিয়ে গেছে। এবং এই সরকার পরবর্তী যেটা আমাদের এই দেশের তরুণ সমাজ, তরুণ ভোটাধিকার যারা আছে, তারা একটা আশা করছিল যে একটা পরিবর্তন আসছে, পরিবর্তনের পরে একটা সরকার আসছে, সরকারের প্রতি সবার সমর্থন আছে এবং এই সরকার তরুণদের অধিকারের কথা চিন্তা করবে এবং সেই অধিকারটা কিভাবে প্রতিষ্ঠিত করবে, সেই অধিকারটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করবে বিগত 17 বছর যারা আমাদের সামনে আশেপাশে যারা আছে, এই বিপ্লব উদ্যানে যারা আছে অনেক তরুণ, তারা ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে করবে। ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে কেমন হবে, তাদের যদি সঠিকভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশে সর্বপ্রথম একজন ভালো সরকার প্রতিষ্ঠিত হবে। ওই ভালো সরকারটা জনগণের কথা চিন্তা করবে। ওই জনগণের কথা চিন্তা করতে গেলে দেশের বেকারত্ব দূরীকরণ করবে এবং যারা বেকার যুবক তাদের চাকরি ব্যবস্থা করবে। যারা বিগত সময় ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, তারা ভোট অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তাদেরও একটা জনপ্রতিনিধির উপর একটা ছাপ থাকে। কিন্তু পরক্ষণে আমরা দেখলাম কি এই সরকারও তার ধার কাছেও নাই। সরকার সংস্কারের নামে বিভিন্নভাবে নির্বাচন বিলম্ব, নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছে না, অথচ আছে প্রায় 7 মাস পেরিয়ে যাচ্ছে, আমরা নির্বাচন সম্পর্কে কোনো কিছু জানতে পারছি না। আমরা তরুণ সমাজ যথেষ্ট হতাশ। এই তরুণ সমাজকে সংঘবদ্ধ এবং এই তরুণ সমাজ ঐক্যবদ্ধ, শুধু নট অনলি তরুণ সমাজ, এদেশের 17 কোটি মানুষের মধ্যে 11 কোটি মানুষের ভোটার, 11 কোটি মানুষই কি ভোটাধিকার প্রয়োগ করতেছে, কিন্তু সরকার, বর্তমান সরকার সেটা বুঝতে চাচ্ছে না। কিছু আমরা আমরা অবভিয়াসলি আমরা একটা জিনিস ধারণ করি, সেটা হচ্ছে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হওয়ার পরে এই দেশের গণমানুষ এই আন্দোলনের সম্পৃক্ত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। অথচ এটাকে এখন বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল এটাকে নিজেদের মতো করে ডক্টর ইউনূস সাহেবকে এবং ইউনূস সাহেবের সরকারকে বিতর্কিত করার জন্য নির্বাচনকে প্রলম্বিত এবং নির্বাচনকে একটা নির্বাচন অবস্থানটাকে সামনে নিয়ে এনে এরা সংস্কারের নামে নির্বাচনটাকে অনেক দূর নিয়ে যেতে চায়। তো প্রকারান্ত কি হবে, আরেকটা সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যাটা কি আপনারা ইতিমধ্যে দেখেছেন, কেউ মনে করে যে এদেশের তরুণ সমাজ তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ, এদেশের ছাত্র সমাজ তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ। প্রকারান্ত আপনারা নিজেরাই সাংবাদিকেরা, আপনারা এদেশের মানুষ সবাই চোখে দেখেছে। আমরা 10ই মে চট্টগ্রাম পলগ্রাউন্ড ময়দানে, যে পলগ্রাউন্ড ময়দান রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া ছাড়া পরিপূর্ণ হয় না এবং বিএনপি মিটিং ছাড়া পরিপূর্ণ হয় না, সেই পলগ্রাউন্ড ময়দান এই দেশের তরুণদের যারা নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, যেটা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে, তারা সবাই মিলে এবং এই মাঠে প্রায় 5 লক্ষের অধিক উপস্থিতির মধ্যে দিয়ে একটা সমাবেশ সম্পূর্ণ হয়েছে। সেখান থেকে একটা আওয়াজ এসেছে, সেই আওয়াজটা হলো যে আমার অধিকার, আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে নির্বাচন দিয়ে দাও, দিতে হবে। এই বিষয়টা খুব জোরালোভাবে আহ্বান করছে। এবং গত 17ই মে আমরা খুলনার সার্কিট হাউস ময়দানে কত বিশাল সমাবেশ হয়েছে। তাহলে এই দেশের মানুষ চাইটা কি আপনাকে উপলব্ধি করতে হবে। এখন যদি আপনি যদি সরকার থেকে মনে করেন যে না আমরা এটা মানবো না, আমরা শেখ হাসিনার মতন হয়ে যাব, তাহলে কিন্তু আপনি শেখ হাসিনার মতন পতনের অপেক্ষা করতে হবে। কারণটা হচ্ছে এটা তো আর আপনার এখন যে প্রশাসন, এখন যে সেটা কিন্তু আগে শেখ হাসিনার একক অনেকটা দলীয়করণ, তার ক্যাবিনেটের মেম্বার হিসাবে ছিল। বাট এখনকার প্রশাসন অথবা এখন মানুষ মুক্তিযুদ্ধ করার পরে যুদ্ধ যুদ্ধ বিজয়ী যে জনতা আছে, সেই জনতা আরেকটা যুদ্ধ করতে কোনো দ্বিধাবোধ করবে না। সেটা তার অধিকারের জন্য করবে, তার ভোটাধিকারের জন্য করবে। এদেশের তরুণেরা যারা বিগত সময় ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তারাই করবে। আমরা ওই তরুণদেরকে নিয়ে আমরা রাজপথে ধারাবাহিক আন্দোলনে থাকবো। আর আমরা চাই খুব সহজে স্বাভাবিকভাবে একটা রোড ম্যাপের মধ্যে দিয়ে একটা নির্বাচন হোক, ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হোক, তাহলে নতুন একটা সরকার আসবে। এদেশকে স্বনির্ভর করার জন্য আমাদের তরুণ সমাজ আমরা যারা আছি তারা সবাই এগিয়ে যাব। আমি একজন রাজনৈতিক দলের কর্মী, এর বাইরে তো আমি একজন জনগণ, এর বাইরে তো আমি বাংলাদেশের একজন নাগরিক। তা আমার কথা থাকতে পারে না আমার ভোটের অধিকার সম্পর্কে। এখন যদি আপনি যদি মনে করেন যে এরা বিএনপি করে, এরা রাজনীতি করে, এদের কথা শুনে যাবে না, সাবধান হয়ে যান আপনারা। আমি এর বাইরে একজন বাংলাদেশের নাগরিক, আমি রাজনীতি করি বলে অপরাধ করি না। রাজনীতি মানে খারাপ জিনিস না। রাজনীতি কর্মী, নেতা কর্মীরা বিগত 17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে বারবার লড়াই করে, বারবার জেলে যায়, বারবার রাস্তায় আসে, তাদের অধিকার নিয়ে কথা বলছে। আমার কি কোনো দরকার আছে আপনি যেমন ভোট দিতে পারেন না, আমিও পারি না? আমার কি দরকার আছে আমার ভোট অধিকারের জন্য আন্দোলন করা? আমার কি দরকার আছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আন্দোলন করা? আমার কি দরকার আছে? হ্যাঁ, আমার দরকার আছে। আমার দরকার আছে, আমি এই দেশটাকে ভালোবাসি, এই দেশের জনগণ হিসেবে আমার একটা দায়িত্ববাদ আছে। হয়তো আপনি পারেন না আর কি, কিন্তু আমি পারি। আমি জেলে যেতে পারি, বাইরে যেতে পারি, আমি জেলে যাই আবার আসতে পারি। আমার পরিবার কষ্ট ভোগ করে নিচ্ছে, আপনার পরিবার পারতেছে না আর কি। তাই বলে যে আমি আমার অধিকার থেকে
অথবা আমার আন্দোলন থেকে পিছপা হবো তা না। আমরা এদেশের 18 কোটি মানুষের অধিকার নিয়ে বিএনপি অতীতে কাজ করেছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কাজ করেছে, আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া কাজ করেছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কাজ করছে। আমরা সেই আদর্শে আদর্শিত হয়ে আমরা আমাদের ধারাবাহিক জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বময় প্রস্তুত আছি, সর্বময় আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে এই নগর স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলছেন, তিনি আসলে তারা এই যুবকদের অর্থাৎ তারুণ্যের ভোট অধিকার প্রয়োগে মাঠে আরো আন্দোলন করে যাবে, সংগ্রাম করে যাবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন। তিনি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব, তাকে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি জানিয়েছেন যে আসলে চট্টগ্রামের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ভোটদানের প্রতি আগ্রহ, বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, সব বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। দর্শক, আমরা আবারও হাজির হব কোনো আরেকটি পর্বে, আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ না প্রশ্ন এমনি তো আপনার